আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটা হচ্ছে আসিফ এন্তাজ রবির পালিয়ে যাবার পরে। এই বইটা শুরু করার আগে না এই রাইটারের আমি একটু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলতে চাই যে এই রাইটার না রিমেটিক ফিভার নামে ছোটোবেলা থেকে একটা বিরল রোগে আক্রান্ত ছিলেন। তারপরে উইথ টাইম এটা ঠিক হয়ে যায় এবং এই রিমেটিক ফিভারে কিন্তু হাতে পায়ে শরীরে প্রচণ্ড ব্যথা হতো। তো একটা সময় সে যখন ঠিক হয়ে যায় তারপরে সে প্রায় 5 বছরের গ্যাপে এই বইটা লিখে 5 বছর বাদ দিয়ে যে পালিয়ে যাবার পরে কিন্তু তার হাতের আঙ্গুলে কিন্তু কিছু ব্যথা থেকেই যেত। আসলে না পৃথিবীটা বড় নিষ্ঠুর এবং এই বইটার মধ্যে যে আসিফ এন্তাজ রবি পালিয়ে যাবার পরে লিখেছে এই বইটাতে কিন্তু আমার মনে হয়েছে পুরো ব্যাপারটাতেই আসিফ তার নিজেকে হাতড়ে বেড়াচ্ছে। কিভাবে সেটা আমি আপনাদেরকে বলবো। এই যে পালিয়ে যাবার পরে এই বইটা না একটা ভীষণ রকমের গভীর, সংবেদনশীল এবং চিন্তাশীল একটা বই, যেখানে ভালোবাসা, হারিয়ে যাওয়া, মানসিক একাকিত্ব এবং নিজেকে খুঁজে পাওয়ার গল্পগুলো ধীরে ধীরে প্রকাশ পায়। বইতে অনেকগুলো ক্যারেক্টার আছে, যেমন টুস্কি, ফাহমিদা, আব্বাস ভাই, মতিন উদ্দিন। এই যে প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা চরিত্রের মধ্যে না জীবনের চাপ, সম্পর্কের জট কিংবা নিজের ভেতরের ভয় থেকে তারা পালাতে চায়, কিন্তু পালানোর পরে খুঁজে পায় নতুন এক আমিকে। হয়তো ক্লান্ত, কিছুটা বেশি বোঝাপড়ায় পরিপূর্ণ সেই আমার আমিটা। যেমন এক জায়গায় আসিফ লিখেছেন, পালিয়ে গেলে দুনিয়া বদলায় না, বদলে যায় শুধু তোমার ভেতরটা। তুমি বুঝতে শেখো কোথায় থাকতে চেয়েছিলে আসলে। এই একটা লাইনে আমার মনে হচ্ছে বইটার মূল কথাটা আসিফ তুলে ধরেছেন। আমাদের আসলে মনে হতে পারে যে আমরা সবাই কোনো না কোনোভাবে পালাতে চেয়েছি, কিন্তু সেই পালানোই আমাদের কোনো না কোনোভাবে নতুনভাবে বাঁচতে শেখায়। অ্যাটলিস্ট আমার তো মনে হয় পুরো বইটা পড়ে এইরকমই একটা ব্যাপার, যে এইটা খুব রিয়েল লাইফের সাথে রিলেট করতে পারে। আরেকটা জায়গায় যেমন লেখা আছে যে ভালোবাসা শেষ হয় না, শুধু রং বদলায়। কেউ কেউ কষ্টের রঙে বাঁচে, কেউ স্মৃতির। এইরকম কোটেশনগুলো বইটাকে অনেক বেশি ইমোশনাল গল্পে পরিণত করেছে। আসিফ না খুব সূক্ষ্মভাবে জীবনের বাস্তব আর মানসিক দিকগুলো তুলে ধরেছে এই বইতে। এই যে প্রত্যেকটা ক্যারেক্টারে অনেক রকম প্রবলেম থাকে এবং সবাই পালাতে চায়। আসলে কোথা থেকে পালাতে চায়, কেন পালাতে চায়, জীবনের অন্তর্নিহিত মিনিংটা কী এবং সেই মিনিং থেকে আসলে কী শিখে, সেই ব্যাপারগুলো এখানে চমৎকারভাবে তুলে ধরেছেন। আসিফ আরেকটা যে ব্যাপার নিয়ে কথা বলেছে সেটা হচ্ছে নিঃসঙ্গতা। নিঃসঙ্গতা যে কোনো শাস্তি নয়, বরং নিজেকে বোঝার একটা সুযোগ। এটা কিন্তু এই বইটার মধ্যে অনেক জায়গায় অনেকভাবে ফুটে উঠেছে। আমার মনে হচ্ছে আসিফের নিঃসঙ্গতাটাও আসিফ এখানে তুলে ধরেছেন ঠিক এমনটা ভাবেই। তারপরে যেটা বলবো আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে মানুষের ভেতরের ক্ষত। এই যে মানুষের মনের ক্ষত, সেটাকে গভীরভাবে ফুটিয়ে তোলানোর যে ব্যাপারটা, সেটা তার বইতে আসলে পাওয়া যায়। আর যেই মানুষের কষ্ট পেয়েছে সেই আসলে জীবনের মূল্যটা বুঝতে শেখে। আরেকটা ব্যাপার এই বইটাতে হচ্ছে যে মানুষের স্মৃতিকে না কখনো অস্বীকার করতে নেই, স্মৃতি থেকে কখনো পালিয়ে বেড়ানো যায় না, বরং স্মৃতিটাকে যদি সুন্দরভাবে অ্যাকসেপ্ট করা যায় তাহলেই মুক্তি আসে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ব্যর্থতা নিয়ে। সব পালানো কিন্তু ব্যর্থতা নয়, কখনো কখনো দূরে থেকে সরে যেতে হয়। তাহলে দেখা যায় কি জানেন, ভেতরের একটা ক্লিয়ার শব্দে যে আমার ভেতরে কী চলছে সেটা মানুষ বুঝতে পারে। সো আসিফ এমনটাই বলতে চেয়েছেন আমার মনে হয়েছে, যে যেই মানুষ নিজের বেলা যত বেশি যত্নশীল হবে সেই মানুষ অন্যকে তত বেশি বুঝতে পারবে। আর লাস্ট যেই কথাটা দিয়ে আজকে শেষ করব সেটা হচ্ছে যে শেষ মানে কিন্তু পরিসমাপ্তি না, কখনো পালিয়ে যাওয়ার পরে শুরু হয় নতুন এক অধ্যায়, যে অধ্যায়টায় থাকে শান্ত সচেতন এক বাস্তবতা। আর এই বইটার পুরাটার মধ্যে দিয়েই এমন একটা ফিলিংস পাওয়া যায়, তাই আপনারা এই বইটা পড়ে দেখতে পারেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।